বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংঘর্ষে থমথমে আশুলিয়া, নেপথ্যে তুচ্ছ কারণ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের দাফন হলো শরীয়তপুরে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের শিক্ষার্থীর মৃত্যু, অবহেলার অভিযোগে বিক্ষোভ। এবং চট্টগ্রামে আজ প্রথম টি-20তে মুখোমুখি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। এবারে বিস্তারিত জানাবো। সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। এতে আহত হয়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। এই সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আরও বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। রোববার সন্ধ্যায় আশুলিয়া ব্যাচেলর প্যারাডাইস নামের একটি ভবনের সামনে ঘটনার সূত্রপাত। ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের আবাসনে হামলা ও ভাঙচুর করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। উত্তেজনার এক পর্যায়ে গাড়িতে আগুন দেওয়া হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দাবি করেন, সংঘর্ষে তাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেছে, অনেক পোলাপান আহত হয়েছে, প্রায় ১২০-৩০ জন এরকম। আমরা যখন সব একসাথে মিলে ওখানে গেছি, যাওয়ার পরে ওরা নেকড়ার মধ্যে অকটেন আর কেরোসিন তেল মিলায়া আগুন লাগা আমাদের দিকে ফিকা মারছে। একটা ভাঙচুর, মারামারি এবং এই ধরনের ঘটনা ঘটছে। দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি বলে অভিযোগ করেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরিকল্পিতভাবে ওরা সবকিছু একত্রিত করে ওরা আমাদের ভার্সিটির প্রথমে মেন গেটটা ভেঙে ফেলছে। তাদের মেন উদ্দেশ্য ছিল আমাদেরকে ফিজিক্যালি টর্চার করা, ইনফ্যাক্ট মেন্টালিও টর্চার করা হয়েছে। তারা এখানে ঢুকে অ্যাকাউন্টসে এবং অ্যাডমিশন সেন্টারে ঢুকে তারা সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, এমনকি ল্যাপটপগুলোও নিয়ে গেছে। রাতভর চলায় সংঘর্ষ ভোরের দিকে থেমে গেলেও সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ৬টার পর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খাগাইন, বিরুলিয়া, সাভার সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। ফলে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা। ছেলেটির বয়স ৫ বছর আর মেয়েটির বয়স মাত্র ৩। এই বয়সেই পিতৃহারা হয়েছে ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের দুই সন্তান। সকালে শরীয়তপুরের ঈশ্বরকাঠি গ্রামের বাড়িতে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। প্রতিদিনের মতোই রোববার সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে আসেন আবুল কালাম। এরপর কাজের জন্য সেখান থেকে বের হয়ে দুপুর 12:15টার দিকে ফার্মগেট এলাকায় যান। সেখানেই মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সোমবার সকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শরীয়তপুরের ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদার ও হনুফা বেগম দম্পতির ছেলে আবুল কালাম। নিহতের ভাই আব্দুল গনি চোকদার জানান, দুপুরে আমরা টেলিভিশনে সংবাদ দেখি মেট্রো রেলের নিচে একজন মারা গেছেন। পরে বুঝতে পারি তিনিই আমাদের কালাম। এটা সরকার বলা হয়েছে, বলছে, কিন্তু শুধু এটা বললে তো হবে না, এটা তো বলতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে। এবং তারপরে এই যে আমার দুটা বাচ্চা আছে, এই বাচ্চাদের চাকরি করাতে হবে, বাচ্চাদের তো মানুষ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে সংসারে স্বাচ্ছন্দ্য ফেরাতে 2012 সালে মালয়েশিয়ায় যান আবুল কালাম। সেখান থেকে ফিরে 2018 সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। তাদের 6 বছরের এক ছেলে ও 4 বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী।
এটার কোনো বিচার নাই, কোনো সুষ্ঠু বিচার কেউ দিতে পারে না। অথচ এর মধ্যে সুষ্ঠু বিচার দিত তাহলে কিন্তু আমাদের দেশে আর এরকম ঘটনা ঘটতো না। সেই ঘটনায় আমার ঘরে এখন বইটা গেল অকল্পনীয় ভাবে 10,000 মানুষ থাকতে গেল। ছোটবেলায় বাবা মা হারান কালাম, বেড়ে ওঠেন ভাই বোনের কাছে। রোববার দুপুরে মারা যাওয়ার কিছুক্ষণ আগেই কথা বলেন পরিবারের সাথে। কালামের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পরিবার সহ এলাকার মানুষ। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। যদি তারা যথাযথ পদক্ষেপ আগে থেকেই নিত তাহলে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। সাস্টেইন করে এরকম একটা পদক্ষেপ যদি সব মেট্রো রেল কর্তৃপক্ষ নেয় এবং তার ওয়াইফ আছে, তাকে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ একটা চাকরির ব্যবস্থা করে দেয়, এই দুটি সন্তান নিয়েও তিনি অন্তত এগিয়ে নিতে পারবে। জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছে। আমাদের সরকারের সাধ্য অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সুইমিং পুলের পানিতে ডুবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমার মৃত্যু অবহেলার ফল। এই অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনা তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা। বেলা 11:30টায় প্যারিস রোডে বিক্ষোভ করেন তারা। সেখানে তারা প্রশাসনের উদাসীনতা ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ তোলেন। গতকাল বিকেলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেন ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে যান। সাঁতারের এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, সুইমিং পুলের 3 ট্রেইনার কেউই বিষয়টি খেয়াল করেনি বা উদ্ধারেও ভূমিকা রাখেননি। জীবন রক্ষায় জরুরি সরঞ্জাম ও অক্সিজেনও সে সময় পাওয়া যায়নি। সাইমা মুন্নুজান হলে থাকতেন, বাড়ি কুষ্টিয়া। গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। দেশের খবরে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা, অভিনব প্রতিরোধ। এবং ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে ধানের খেতে কলার আবাদ। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা অভিনব প্রতিরোধ গড়ে তুলেছেন। দোকানে দোকানে রাখছেন লাঠি আর বাঁশি। কেউ চাঁদাবাজি করতে আসলে বেজে ওঠে বাঁশি, এগিয়ে আসেন অন্যরা। করা হয় সম্মিলিত প্রতিরোধ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাতে লাঠি, মুখে বাঁশি, চাঁদাবাজদের বিরুদ্ধে এমনই অভিনব প্রতিরোধ গড়ে তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এবং হুজরাপুরের ব্যবসায়ীরা। দোকানে দোকানে রাখা হয়েছে লাঠি আর বাঁশি। ব্যবসায়ীরা বলছেন 8 থেকে 10 জন চিহ্নিত চাঁদাবাজ নিয়ন্ত্রণ করে এই এলাকা। তারা সকালবেলায় ব্যবসায়ীদেরকে বেঁধে দেয় চাঁদার পরিমাণ, না দিলে মারধরের শিকার হন তারা, মেরে ফেলার হুমকিও দেয়া হয়। ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে উপরের ব্যবসায়ী সবাই মোটামুটি কিছু মুষ্টিমেয় কজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সুষ্ঠুভাবে ব্যবসা করব। আমাদের ব্যবসাতে যদি অন্যায়ভাবে কেউ কোনো চাঁদাবাজি করে কিংবা সন্ত্রাসী কোনো কার্যক্রম করে কিংবা আমাদেরকে হুমকি ধামকি দেয়, সে ব্যাপারে আমরা সবাই একসাথে হয়ে এটা প্রতিহত করব। শুধু ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নেয়া বা পণ্য নিয়ে টাকা না দেয়াই নয়, বাইরে থেকে আসা মানুষদের কাছ থেকে অর্থ ও জিনিসপত্র ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে প্রচুর। পুলিশকে জানিয়েও মেলে না প্রতিকার, তাই এই লাঠি বাঁশির প্রতিরোধ। কিছু চাঁদাবাজ আছে, চাঁদা চাই, এই জন্য আমাদেরকে লাঠি বাঁশি ব্যবস্থা করে দেওয়া হয়েছে কমিটি থেকে। আমাদের নিরাপত্তার জন্য এটা আসলে করেছি। এক দোকানদার বিপদে পড়লে আরেকজনকে ডাকতে যেতে না হয়, বাঁশিটা বাজাইলে সব দোকানদার আস্তে আস্তে জেনে যাবে, সবাই চলে আসবে। কেউ খারাপ কার্যক্রম করতে গেলে ওকে আমরা ধরবো। অবশেষে পুলিশ বলছে, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে যা যা করা দরকার তার সবই করা হবে। ব্যবসায়ীরা যেন লাঠি বাঁশি রেখে পুলিশকে সহযোগিতা করে। চাঁদাবাজের উপদ্রব যদি থাকে তারা আমাদের থানাতে অভিযোগ দিতে পারে। আমাদের এখানে পুলিশ সুপার মহোদয় আছেন, এখানেও অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ীদের দাবি সুফল মিলেছে। দোকানে দোকানে লাঠি বাঁশি রাখার পর চাঁদাবাজদের আর দেখা যাচ্ছে না। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঝিনাইদহে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ধানের খেতে কলার আবাদ। এই মিশ্র চাষ পদ্ধতিতে কৃষকরা অল্প সময়ে 2 ফসল পাচ্ছেন বলে কমছে
আবাদের খরচ। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া মাঠে সবুজের সমারোহ, তবে তারই মাঝে চোখ আটকে যাবে যে কারোর। ধানের ক্ষেতের মাঝেই সারি সারি কলা গাছ, কোথাও মাথা তুলে আবার কোথাও মুখ লুকিয়ে রয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান এলাকার বিস্তীর্ণ মাঠসহ জেলার ৬ উপজেলাতেই দেখা মিলবে এমন মনোমুগ্ধকর দৃশ্যের। কৃষক জাকির হোসেন বিঘা প্রতি ১০,০০০ টাকা খরচ করে প্রায় ৮ বিঘা জমিতে কলা ও ধানের মিশ্র চাষ করেছেন। অন্তত ৪ লাখ টাকার ফসল উনি ঘরে তুলবেন বলে আশা করছেন। এই চাষের আগেও করেছি, ধান কলা এবং দুটোই হয়, দুটোই বেশ লাভবান খাত। ওই জমিতে করিলাম, ওটাই ধান ছিল, কই যে সেই কলাই যে এবার বেচলাম। এরকম যদি প্রতিটা লোক করে তাহলে আমাদের দেশে কোনো আকাল থাকবে না। একসাথে কলা আর ধান চাষের ফলে একই সার প্রয়োগে ২ ফসলেরই ভালো ফলন পাওয়া যায়। জমির অধিক ব্যবহারে লাভবান হন কৃষকেরা। ঝিনাইদহ জেলায় ৪,৫৮৩ হেক্টর জমিতে কলা চাষ হয়ে থাকে। কৃষকরা কলা চাষের সাথে সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন। এর মধ্যে হলুদ, ডাল জাতীয় ফসল চাষ করে থাকেন। বর্তমানে কৃষক কলার সাথে বোরো ধানেও আবাদ শুরু করেছেন। সাথী ফসল হিসাবে কৃষকদের আবাদের এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। এবারে জানাবো খেলার খবর। ওয়ানডের পর আজ চট্টগ্রামে প্রথম টি-20 দিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ছন্দে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের দল খুব একটা এগিয়ে আছে বলে মনে করেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে প্রায় ১.৫ বছর পর টি-20 খেলতে নামছে টাইগাররা। সাগরিকার উইকেটে 2 দলেরই সমান সম্ভাবনা দেখেন লিটন। চোট কাটিয়ে লিটন নিজেও অনেক দিন পর খেলতে নামছেন। প্রত্যাশা একটাই, সিরিজ জয়। তবে সাফল্যটা চাপের মুখে এলেই দলের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে ধারণা তার। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে ব্যাটারদের কাছ থেকে শতভাগ চান অধিনায়ক। 2 দলের মুখোমুখি লড়াইয়ে ক্যারিবীয়রা 1 ম্যাচ বেশি জিতে এগিয়ে আছে। যদিও ফর্মে থাকা বাংলাদেশ শেষ 12 টি-20 সিরিজের মাত্র 2টিতে হেরেছে, আর সবশেষ 8 সিরিজ হারের সর্বশেষটিতে নেপালের কাছে হেরে চাপে আছে সেই হোপের দল। দর্শক, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সহকর্মী জেনিয়া চিশিম। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জেনিয়া, আমাদের জানান যে আমরা জানি ৬টার সময় খেলা শুরু হবে। প্রস্তুতি কেমন দেখছেন, দর্শক সমাগম কেমন এবং কি মনে হচ্ছে? শিমু, দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো, এখানে অনেক দর্শক হবে তেমনটাই আশা করা যাচ্ছে। কারণ আপনি জানেন যে লাস্ট ওয়ানডে সিরিজে কিন্তু মিরপুর স্টেডিয়ামে দর্শক খরার দেখা দিয়েছিল। সেটার কারণ হচ্ছে ওয়ানডেতে ধারাবাহিকভাবে বাংলাদেশ দলের খারাপ পারফরমেন্স। সেই কারণে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটের ম্যাচে দর্শক হয়নি। কিন্তু এখানে আসলে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এখন থেকে খেলা শুরু হতে কিন্তু এখনও অনেকটা সময় বাকি আছে, কিন্তু দর্শকরা এরই মধ্যে লাইন ধরে তারা কিন্তু স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছিলেন যে দুপুর 12টা থেকেই অনেকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন এবং টিকিটের চাহিদা আসলে অনেক বেশি। দর্শকরা অভিযোগও করেছেন যে চাহিদা মতো টিকিট পাচ্ছেন না। অনলাইনে তারা অনেক চেষ্টা করেছেন, তারপরেও আসলে অনেকে টিকিট কাটতে পারেননি এবং তাদের অভিযোগ হচ্ছে দালালের হাতে অনেক টিকিট চলে গিয়েছে। সেই কারণে অনেক চেষ্টা করেও আসলে তাদের যে মহামূল্যবান টিকিট সেটা তারা কাটতে পারেননি, তাই অনেকে হতাশা প্রকাশ করেছেন। কিন্তু অনেকেই আবার সন্তুষ্টি নিয়ে আসলে খেলা দেখতে আসছেন, কারণ বাংলাদেশের সাম্প্রতিক টি-20তে আসলে খুব ভালো। জেনিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জেনিয়া চিসিম। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।